আসসালামু আলাইকুম। অবাত প্রেম উপন্যাস দ্বিতীয় পরিচ্ছেদ। লিখেছেন নন্দিনী নীলা। ছোঁয়ার কথা মতোই নিবিড় সব বন্দোবস্ত করেছে, কিন্তু তাই বলে কি তার বউকে সে নতুন শাড়ি কিনে দেবে না? শাড়ি ছাড়াই কি বিয়ে করবে? আবিরকে নিয়ে শপিং মলে ছুটেছে। ফোন দিয়ে ইভাকেও আসতে বলেছে। ফ্রেন্ড মহলের সবাইকে ফোন দিয়েছে। সবাইকে শপিং মলে আসতে বলেনি, বাসায় আসার কথা বলেছে। এজন্য সবাই বাসায় চলে যাবে। নিবিড় ইভাকে নিয়ে নিজের পছন্দ মতো শাড়ি গয়না কিনেছে। দোস্ত, তুই আজকে খুব খুশি তাই না? ইভা নিবিড়ের হাত ধরে বলল। নিবিড় বলল, ভালোবাসাকে আজ আমি নিজের করতে পারবো। আমি যে কতটা খুশি সেটা প্রকাশ করতে পারবো না। ইভা বলল, আফিয়াকে খবর দিছিস? আকাশকে বলেছি, ও সবাইকে জানাবে। আফিয়াকে জানাতে বারণ করে দিছি, ও ঝামেলা করতে পারে। তোর জন্য এমনিতেই ডিপ্রেশনে আছে, যা খুশি কর। ওকে আর আমি আমার বন্ধু মনে করি না। এদিকে আত্মীয় স্বজন না জানালে ও নিবিড়ের বন্ধু সব এসে হাজির হয়েছে। রিশা এসে গাল ফুলিয়ে বসে আছে। ও আফিয়াকে খুব ভালোবাসে। ছোঁয়াকে বিয়ে করেছে, তাই ওর ভালো লাগছে না, কিন্তু নাও করতে পারছে না, কারণ নিবিড়কে ছোঁয়াকে খুব ভালোবাসে। নিবিড় তো ছোঁয়ার বলতে পাগল। এখানে ও না করবে কিভাবে? দুজনই তো ওর খুবই প্রিয়। তাছাড়া ওর কথাই বা শুনবে কেন? হয়তো এইসব করতে গেলে উল্টা নিবিড়কে আফিয়ার মতো বন্ধু থেকে বাদ দিয়ে দিবে। কিন্তু ও সব সময় চেয়েছে নিবিড় আর আফিয়ার মিল হোক। দুই বন্ধু মিল হলে কতই না ভালো হতো, দুজনে কতটা সুখে থাকতো। এখন একজন সুখী হলে আরেকজন তো কষ্ট পাচ্ছে। রিশা এসে সোফায় বসে আছে গোমরা মুখ করে, আর সবাই আমার সাথে কথা বলছে। ভাবি ভাবি বলে মুখে ফেনা তুলে ফেলেছে। আশা তো সেই খুশি, ছোটাছুটি করে এটা ওটা এনে দিচ্ছে নিবিড়ের বন্ধুদের হাতে। আশা খুশি মেন কারণ হচ্ছে আমার আর নিবিড়ের বিয়ে। ও খালি বলছে ভাইজান কি যে কষ্ট করেছে। আপনি যখন চইলা গেছিলেন আপনি ফিরে এসেছেন, এখন ভাইজান সুখের মুখ দেখবা। কত যে আল্লাহর কাছে কইছি আপনারা জানি ভাইজান খুব তাড়াতাড়ি ভিড়ে পায়। আপনি আর ভাইজানরে কষ্ট দিয়েন না। কি পাগলের নাগাল করেছে, সবাই তো ভাইয়ের পাগল পর্যন্ত বইলা গেছে। কেউ কাছে গেলে এটা ওটা ছুঁড়ে মারছে, আর বড় ম্যাডাম কাছে গেলেই তো তার মাথা ফাটাইছে একবার কইরা, বলেই হাসলো আশা। মাহি রুমে এসে সাজুগুজু করছে। ও বলেছে আমার বোর বিয়ে, অথচ আমি কিনা পার্লার থেকে সাজতে পারবো না। অনুষ্ঠান কেন হবে না? এইসব বলে চিল্লাচিল্লি করে নিজেই রুমে সাজতে গেছে। আর নিবিড় বলে গেছে ওর জন্য নতুন পোশাক নিয়ে আসবে। এদিকে ছোট চাচি শুধু ঘোরাঘুরি করছে আর ফোড়ন কাটছে। নীলাশা বেগম নিজের রুমে দরজা আটকে বসে আছে। অবশেষে আবির, নিবিড় আর ইভা আপু আসলো। এসেই তো ইভা আপু আমাকে জড়িয়ে ধরলো। নিবিড় বন্ধুদের নিয়ে চলে গেছে, আর আশার হাত দিয়ে গেল মাহির জন্য আনা ড্রেস। আশা চলে গেল মাহির রুমে। রিশা, ইভা আমাদের সাথে গেস্ট রুমে চলে এলো। এদিকে আফিয়া জানতে পেরেছে নিবিড় আজকে ছোঁয়াকে বিয়ে করবে, আর মাত্র 1 ঘন্টা পর 8টায় বিয়ের কার্যক্রম শুরু হবে। এখন ঘড়িতে বাজে 7টা। ওর সাথে সাথে রিসাকে কল করলো, ফোন কেটে দিচ্ছে। কে কে তৌহিদ, আকাশ সবাইকে কল করেছে, কেউ ফোন তুলছে না। এবার নিবিড়কে কল করলো, বিজি দেখাচ্ছে, ব্লক করেছে ওর নাম্বার। ও চিৎকার করে উঠল। আফিয়া চিৎকারে আফিয়া ছোট ভাই দৌড়ে আসলো। আফিয়া রিশার ফোনে একটা মেসেজ পাঠিয়ে নিজের হাতে শিরা কেটে ফেলে ধারালো চাকু দিয়ে। রিশা ভয়ে ফোন অফ করে দিয়েছে, কারণ নিবিড় যদি জানতে পারে ও আফিয়ার সাথে কথা বলেছে, এখানে বিয়ের কথা জানিয়ে দিয়েছি, তাহলে তো নিবিড় খুব খেপে যাবে। এজন্য ভাবছে যে বাসায় গিয়ে ফোন ভাবে আফিয়াকে সব জানাবে। এদিকে আফিয়া রাগে হিতাহিতি জ্ঞান শূন্য হয়ে পড়েছে। রাগেও ভয়াবহ কাজ করে বসলো। ওর ছোট ভাই চিৎকার করে উঠল আপু বলে। নিচে থেকে ছেলে চিৎকার শুনে আফিয়ার মা দৌড়ে আসলো উপরে। এসে দেখলো ছেলের কিছু হয়নি, হয়েছে মেয়ের। বাসার ছেলে মানুষ বলতে কেউ নেই।
উনি মেয়ের অবস্থা দেখে মেয়েকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। ইভা আপু ব্যাগ থেকে লাল টুকটুকে বেনারসি শাড়ি বের করলো। শাড়িটা আমার কাঁধে ফেলে বলল, বা ছোঁয়া, তোমাকে খুব মানাবে শাড়িটাতে। নিবিড় নিজে পছন্দ করেছে সব, আমি ওর পিছনে পিছনে ঘুরেছি খালি। আমাকে নিয়ে গেছিল চয়েস করার জন্য, কিন্তু ওখানে গিয়ে উল্টা হলো, ও আমাকে কিছু করতেই দিল না। লাল দোপাট্টা করে মাথায় ঘোমটা টেনে দিল। আয়নার সামনে দাঁড়িয়ে তাকিয়ে আছি। তখনই নিবিড় আসলো হাতে একটা বক্স নিয়ে। এসে আমার দিকে তাকালো স্তব্ধ নয়নে। হাতে বক্স দিয়ে বলল, গয়না আছে? তখনই চেঁচামেচি করতে করতে এলো নীলাশা বেগম। এই ছোট লোকের বাচ্চারে আমি আমার গহনা দিব না। এই কুৎসিত মাইয়ারে এই গয়না পরলে জোকার লাগবো। লজ্জায় অপমানে আমার চোখ ছলছল করে উঠল। নিবিড় গয়নার বক্স ছুঁড়ে মারল দরজার দিকে। নীলাশা বেগম চমকে পিছিয়ে গেল। একটুর জন্য পায়ে লাগেনি। এই বালের গয়না আমার বউর লাগবে না। আব্বু, না দিলে কখনো আপনার গয়না আনতাম না। নিয়ে যান। যেই দিন নিজে রোজগার করব সেই দিন আমার বউ গয়না পরে সাজবে, তার আগে নয়। নীলাশা বেগম গয়নার বক্স নিয়ে হনহনিয়ে চলে গেল। এই গয়না তার, ওনার নিবিড়ের বউর জন্য নিবিড়ের বাবা এনেছিল, কিন্তু উনি তো তা দিতে দেবে না এই মেয়েরে। নিবিড় এগিয়ে এসে আমার দুই গালে হাত রেখে চোখের পানি মুছিয়ে দিল। আমি অন্যদিকে চেয়ে বললাম, আপনি বাইরে যান, আমি রেডি হব। নিবিড় লাজ লজ্জা ভুলে দুই বান্ধবীর সামনে আমার কপালে উষ্ঠ ছুঁইয়ে দিল। লজ্জায় আমার কান গরম হয়ে গেল। নিবিড় বেরিয়ে এলো। ইভা বাবু আমাকে লজ্জা দিতে লাগলো। দুজনেই আমাকে শাড়ি পরিয়ে দিল। নিবিড় শাড়ির দোপাট্টা সাথে চুড়ি এনেছিল, তা দিয়ে আমাকে সাজিয়ে দিয়েছে। গয়না বলতে ইভা আপু নিজের ব্যাগ থেকে একজোড়া কানের দুল বের করে আমার কানে পরিয়ে দিল। সোনালি কালার ঝুমকা, হাতে লাল রেশমি চুড়ি। এই চুড়ি নাকি নিবিড় শপিং মলের বাইরে থেকে কিনেছে। শাড়ি আর দোপাট্টা নিবিড় নিজের জমানো টাকা থেকে কিনেছে। ওর চাইছে ওর বউয়ের বিয়ের জিনিস ও নিজের টাকায় কিনবে। আমি নিজেকে আয়নায় দেখছি। লাল শাড়িটায় আমায় কিন্তু খারাপ লাগছে না, বরঞ্চ একটু বেশি সুন্দর লাগছে। আমি কি প্রিয় মানুষের দেওয়া জিনিস পরে সুন্দরী হয়ে গেলাম? নিজেই মুগ্ধ হয়ে নিজের দিকে তাকিয়ে আছি। গয়না ছাড়াই যেন আমাকে সুন্দর লাগছে অনেক বেশি। আয়নায় নিজেকে ঘুরে ফিরে দেখছি। তখনই আয়নায় নিজের পিছনে নিবিড়কে দেখে চমকে উঠি। নিবিড় একটা সাদা পাঞ্জাবি পরেছে। শুভ্র রঙের নিবিড়কে খুব স্নিগ্ধ লাগছে। নিবিড় আয়নার মাঝে আমার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে আছে। তুড়ো দৃষ্টিতে ফেলে তাকিয়ে আছি দুজন দুজনের দিকে। ঘোর লাগা চোখে তাকিয়ে আছি। নিবিড় পকেট থেকে কিছু বের করে আমার গলায় পরিয়ে দিতে লাগলো। নিবিড় হাতে স্পর্শ আমার গলায় পড়তেই আমি কেঁপে উঠলাম। চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিচ্ছি। ঘাড়ে উষ্ঠ স্পর্শ করতেই শাড়ির আঁচল খামচে ধরি। নিবিড় ফিসফিস করে বলল, ছোঁয়া, তাকাও। আমি তাকালাম। গলায় চোখ পড়তেই চমকে উঠলাম। বিস্মিত নয়নে তাকালাম নিবিড়ের চোখের দিকে। এটা তো আমার সেই লকেট। এতদিন আমার কাছে ছিল, কম চেষ্টা তো করেনি নেওয়ার জন্য, কিন্তু নিবিড় না চাইলে সেই জিনিস কারো নেওয়ার ক্ষমতা নেই। এতদিন এই লকেট আমি তুমি ভেবে বুকের কাছে রেখেছে। এখন তুমি আছো, তাই তোমার প্রিয় জিনিস দিয়ে দিলাম। আমার প্রিয় জিনিস আমি নিয়ে নিলাম। খুশিতে আমার চোখে জল ভরে উঠল। আমি একটা ভয়ঙ্কর কাজ করে বসলাম। লজ্জায় আমি অন্যদিকে তাকিয়ে চোখ বন্ধ করে কাঁপছি। নিবিড় চোখ বন্ধ করে প্রেয়সীর আদর স্পর্শ অনুভব করল। গালে আপনা আপনি হাত চলে গেল। তখনই বাইরে থেকে ইভাদের আওয়াজ শুনে নিবিড় বেরিয়ে গেল। মাহির জন্য সেই গ্রাউন্ডটা এনেছে, সেটাই পড়েছে। মাহি এসেছে ছোঁয়ার কাছে। সবাই মিলে ড্রয়িং রুমে আসলো। নিবিড় বসে আছে আর বাপ চাচার সাথে। আমাকে আরেক পাশে বসানো হলো। বাসায় সবাই উপস্থিত আছে, শুধু নীলাশা বেগম নাই। কাজী নিয়ে আসলো আবির। কাজী আসতেই নিবিড় উঠে আমার পাশে এসে বসলো। সবার অগোচরে নিবিড় আমার একটা হাত নিজের হাতে চেপে ধরে বসে আছে। আমি অস্বস্তিতে হাঁসফাঁস করছি। বিয়ের সব ঠিকঠাক হয়ে গেছে। তখনই রিশা চিৎকার করে উঠল। সবাই চমকে রিশার দিকে তাকালো। নিবিড় বলল, কি হয়েছে, চিৎকার করছিস কেন? রিশা কিছু বলতে যাবে, বলতে পারছে না, কাঁপছে ধরধরিয়ে। তখনই কলিং বেল বেজে উঠল। আশা তো দৌড়ে গেল দরজা খুলতে। 4 জন পুলিশ ভিতরে এসে ঢুকলো। 2 জন মহিলা
কনস্টেবল। এটা কি নিবিড় জুনায়েদের বাড়ি? রাফসান কাকা উঠে গেলেন। কথাবার্তা তিনি বলতে লাগলেন। রাফসান কাকা যেহেতু আর্মি অফিসার, তাই তিনি নিজের পরিচয় দিয়ে ওনাদের সাথে কথা বলতে লাগলেন। আর এটা বললেন ওনার এখানে কেন এসেছেন। এদিকে আমি ভয়ে ঘামতে লাগলাম, কপাল বেয়ে আমার ঘাম ঝরছে। আমি নিচু স্বরে নিবিড়ের দিকে ঝুঁকে বললাম, বিয়ে পড়াতে এত সময় নিচ্ছে কেন? আমি কিন্তু বলেছি 9টার আগে বিয়ে পড়াতে, দেখুন আর 15 মিনিট বাকি আছে। কথাটা শুনতেই নিবিড় সমস্ত ধ্যান চলে গেল ওর কাজের দিকে তাকিয়ে বলল, 5 মিনিটের ভিতরে বিয়ে শেষ করুন। এদিকে রাফসান কাকা পুলিশদের একটু দূরে নিয়ে কথা বলছে, তিনি গম্ভীর মুখে কথা বলছে। আমি বারবার সেদিকে তাকাচ্ছি তো কাজের দিকে তাকাচ্ছি, ভয়ে আমার গলা শুকিয়ে আসছে। নিবিড় যে হাত ধরেছিল সেই হাত দিয়ে নিবিড়ের হাতে জোরে চেপে ধরে বললাম, তাড়াতাড়ি করুন না। নিবিড় আমার দিকে তাকিয়ে চমকে গেল। কি হয়েছে তোমার? এত ভয় পাচ্ছ কেন? শরীর খারাপ লাগছে? এত ঘামছো কেন? কিচ্ছু হয়নি আমার। একটা কাগজ এগিয়ে দিল। প্রথমে নিবিড় সাইন করলো। সেই কাগজটা আমার দিকে দিতে আমি তাড়াতাড়ি কলমটা ধরে লিখতে যাব, আমার হাতটা সম্ভবত কাঁপছে। ঠোঁট দুটো জিভ দিয়ে ভিজিয়ে নিজেকে শান্ত করে লিখতে যাব, তখনই পুলিশ এদিকে এগিয়ে এসে বললেন, এখানে ছোঁয়াকে। ভয়ে কলমটা আমার হাত থেকে পড়ে গেল। ইভা আপু আমাকে দেখিয়ে দিল, তারপর বলল, কি হয়েছে অফিসার, কোনো সমস্যা? নিবিড়ও অবাক চোখে তাকিয়ে আছে। ও ভাবছে পুলিশগুলো ছোঁয়াকে কেন খুঁজতেছে। একবার আমার নাম তো একবার ছোঁয়ার নাম কি? তখনই পুলিশ অফিসার বলল, ওনাকে আমাদের সাথে যেতে হবে। নিমিষেই পরিবেশ স্তব্ধ হয়ে গেল। সবাই অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে পুলিশের দিকে। রিশা দৌড়ে এসে নিবিড়কে দেখালো অফিসার রক্তমাখা হাত ও ছবি দেওয়ার আগে একটা মেসেজ দিয়েছে, তাতে লেখা, নিবিড় আমার না হোক, ওকে আমি ওই ছোঁয়ার হতে দেব না। মরে যাব, কিন্তু ওদের আলাদা করে যাব জন্মের মতো। ছোঁয়া নিবিড়ের দিকে তাকিয়ে বলল, আপনাকে আপন করা হলো, আমি মিসেস নিবিড় হতে পারলাম না। তার আগে আমার সময় শেষ হয়ে গেল। আপনার নামে কবুল না পড়ে আমি মরেও শান্তি পাবো না। আমি আপনার হতে চাই, আমাকে আপনার করে নিন প্লিজ। নিবিড় দিশেহারা হয়ে গেছে। মহিলা কনস্টেবল টেনে নিয়ে যাচ্ছে আমাকে। তা দেখে নিবিড় চিৎকার চেঁচামেচি করছে, লাফালাফি করছে। ওকে আটকে ধরে রাখছে আবির, আকাশ। প্রিয় মানুষটাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেললাম। নিবিড়ের নামে আমার আর কবুল পড়া হবে না। ভাবতেই বুকটা ফেটে যাচ্ছে। এই পুলিশগুলার একটু পর আসলে কি হতো। এজন্যই বলেছিলাম এই ছোট লোকের বাচ্চাকে বাসায় আনিস না। এই খুনি মেয়েটার জন্য কিনা আমার ছেলে পাগলামি করছে এতদিন, তাকে কিনা আবার বিয়ে করার জন্য নাচানাচি করছে। ছি, লজ্জায় সমাজে মুখ দেখাবো কি করে? নীলাশা বেগম নাক সিটকে বলল। আজকের পর্ব এই পর্যন্তই। তোমার যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।